সবাই বলে পৃথিবীর সবচেয়ে কাছের আপন মানুষ হলো মা। একজন মা তার সন্তানদেরকে যেভাবে আগলে রাখে, পৃথিবীর কোনো শক্তি তাদের ক্ষতি করার সাহস পাবে না। আজকের মুভিটাও সেই রকমই একটা কাহিনী নিয়ে। মুভিতে অনেক ভালো ভালো অ্যাক্টরসরা রয়েছে, তারা আপনাকে বোরিং হতেই দেবে না। আমি আমার মতো করে গুছিয়ে গল্পটা সাজানোর চেষ্টা করেছি। কেমন হয়েছে সেটা কমেন্ট করে বলার দায়িত্ব আপনাদের। মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। তো কথা বলতে যাচ্ছি কিছুদিন আগে মুক্তি পাওয়া মুভি আরানমানাই 4 এর ব্যাপারে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই গ্রামের এক মহোৎসবের সময় এক পণ্ডিত তার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য ডাকছিল। তখন সেই পণ্ডিতের বউ বলে, আমি কখন থেকে বলছি সীতা আমার সাথেই থাকুক, আপনি একাই যান। কিন্তু সীতা তার মায়ের কোনো কথাই শুনে না। সে বাবার সাথে উৎসবে যাওয়ার জন্য নৌকায় উঠে পড়ে, আর এরপর সীতা নদীর পানি দিয়ে খেলতে লাগে। আর বাবাকে বলে, আচ্ছা গ্রামের মধ্যে এই উৎসব কেন হয়? তখন তার বাবা বলে, বাঘ নামক এক খারাপ শক্তি এই নদীর তলদেশে বসবাস করে। কোনো মানুষ যখন এই নদী পার হতে লাগে, তখন বাঘ নামক এই রাক্ষস সেই মানুষকে মেরে ফেলে এবং তার রূপ ধারণ করে তার বাড়িতে গিয়ে বাকি লোকদেরকেও মেরে ফেলে। আর তখনই হঠাৎ করে সীতার হাত কেটে যায়, আর হাতে রক্ত দেখে সীতা তখন নদীর পানিতেই হাতটা ধুয়ে নেয়। পণ্ডিত তার মেয়েকে ভয় পেতে দেখে সাহস দেওয়ার জন্য বলে, বাঘ যখন দুর্বল হয়ে থাকে তখন তাকে বন্দি করে বসে আনা যায়, আর তখন তাকে দিয়ে সব কিছু করানো যায়। পণ্ডিত আরও বলে, 100 বছর আগে আমাদের পূর্বপুরুষেরা বাঘকে বন্দি করে একটা গুড়ার ভিতরে রেখে নদীতে ফেলে দেয়, আর সেই পূর্বপুরুষদেরকে সম্মান করার জন্যই প্রতি 10 বছর পর পর এই মহা উৎসব করা হয়। আর এদিকে পণ্ডিতের নৌকায় হঠাৎ করেই তার বইটাটা কিছু একটার সাথে আটকে যায়। পণ্ডিত যখন সেই বইটাটাকে টান দেয়, ঠিক তখনই সেই গুড়ার মুখটা খুলে যায়, আর বাঘ নামক রাক্ষস তখনই বেরিয়ে আসে। আর এরপর পণ্ডিত যখন সীতার দিকে তাকায়, তখন সে দেখতে পায় সীতা হাতে একটা মাছ নিয়ে বসে রয়েছে। পণ্ডিত তখন সীতাকে বলে মাছটাকে ফেলে দিতে। ঠিক তখনই হঠাৎ করে নৌকাটা কিছু একটার সাথে ধাক্কা খেলে পণ্ডিত দেখতে পায় সেখানে সীতা মরে পড়ে আছে। আর পণ্ডিত তখন একমাত্র মেয়েকে এভাবে মরে পড়ে থাকতে দেখে কাঁদতে কাঁদতে পিছনে তাকিয়ে দেখে সীতা কাঁচা মাছ খাচ্ছে। মানে বাঘ নামক রাক্ষস সীতাকে মেরে ফেলে তার রূপ ধারণ করেছে। আর তখন ওই গ্রামের ভেতর মহা উৎসব শুরু হয়, আর বাঘ রূপে সীতা তখন পণ্ডিতের দিকে তাকিয়ে থাকে। আর পণ্ডিতকে যখন মারতেই যাবে, তখন পণ্ডিত সীতার গায়ে পবিত্র পানি ছুঁড়ে মারে। এজন্য বাঘ অনেক দুর্বল হয়ে পড়ে। আর পণ্ডিত তখন সেই সুযোগে মন্ত্র বলে তাকে একটি ঘোড়ার মধ্যে বন্দি করে ফেলে। এরপর সন্ধ্যায় যখন পণ্ডিত বাড়িতে ফিরে আসে, তখন তার স্ত্রী পণ্ডিতকে জিজ্ঞাসা করে যে তুমি একাই আসলে, সীতা কোথায়? আর এরপর সিন দেখানো হয় শহরের সারভানাম নামের এক উকিলকে দেখিয়ে। তো সারভানামের আন্টি তখন সেখানে এসে দেখতে পায় সারভানামের পাশের উকিলের কাছে লোকজন সিরিয়াল দিয়ে রয়েছে, আর সারভানামের কাছে কোনো লোকজনই নেই। তখন আন্টি বলে, এত সৎ হলে তোর কাছে কেউই আসবে না। এরপর আন্টি একজোড়া কাপড়কে নিয়ে এসে বলে ওরা বিয়ের জন্য ঘুরছে, কিন্তু ওদেরকে কেউই সাহায্য করছে না। আর সারভানাম তখন তাদের কাগজ নিয়ে রেজিস্ট্রি করতে শুরু করে। এরপর মেয়েটার বাবার নাম বলতেই আন্টি বলে, তুমি কুরুটি ভাইয়ের মেয়ে। আর সেই সময় কুরুটি সেখানে তার লোকজন নিয়ে হাজির হয়। আর সারভানাম তখন সেই মেয়েটিকে বলে, তোমার বাবার পছন্দ মতোই বিয়ে করো। এরপর কুরুটি যখন তার মেয়েকে ঘরে নিয়ে যেতে লাগে, তখন তার মেয়েকে বলে, সেলভি আমি তোমাকে যেখানে বিয়ে দেব তোমাকে সেখানে বিয়ে করতে হবে। আর সেলভির নাম শুনতে পেয়েই সারভানাম কুরুটির লোকজনদেরকে পাগলের মতো পেটাতে থাকে। এরপর সারভানাম তার আন্টির সাথে সেলভির হাত বেঁধে দিয়ে বলে, সেলভিকে নিতে হলে আগে আমার আন্টিকে নিতে হবে। এরপর আন্টি তখন ভয়ে একটা টেবিলের নিচে গিয়ে লুকিয়ে পড়ে। এরপর সেলভি বলে, প্রথমে তো আমার কেসটা নিতেই চাচ্ছিল না, আর এখন আমার জন্যই মারামারি করছে। আন্টি তখন বলে, ও তোমার জন্য মারামারি করছে না, তোমার নামের জন্য মারামারি করছে। ওরও একটা ছোট বোন আছে যার নাম সেলভি, আর ও তোমার মতোই পালিয়ে গিয়ে 10 বছর আগেই বিয়ে করেছে। মেয়েটা তখন বলে, 10 বছর পরেও বোনের জন্য ভাইয়ের এত ভালোবাসা। তখন বলে, ও নিজের বিপদে সবসময় পালিয়ে এলেও বোনের বিপদে কাউকেই ছাড় দেয় না। আর এরপর সিন দেখানো হয় অনেক দূরে জঙ্গলের মধ্যে একটা বড় বাড়িতে সেলভি আর তার 2 বাচ্চা মেয়ে শক্তি এবং ছেলে সারভানামকে নিয়ে শুয়ে আছে। আর তার স্বামী সন্তোষ একজন ইঞ্জিনিয়ার। এই 4 জনে মিলে তাদের সুখের সংসার। তো তাদের পরিবারটা অনেক হাসি খুশি এবং ভালোবাসায় ভরপুর ছিল। আর সেলভি তার ভাইকে প্রচণ্ড ভালোবাসে, এজন্য তার ছেলের নাম তার ভাইয়ের নামের সাথে মিল রেখেছে। তো এরপর সন্তোষ সকালে জগিং করার জন্য বের হয়। তখন রবি নামের এক ছেলের সাথে তার দেখা হয়। আর রবির একটি ইউটিউব চ্যানেল রয়েছে, আর সেই চ্যানেলে সে ভিডিও করার জন্য রবি সকাল সকাল ক্যামেরা নিয়ে বের হয়েছে পাখিদের ভিডিও করার জন্য। তো সন্তোষ রবির সাথে কথা বলে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। আর সন্তোষ যখন
তখন জগিং করতে করতে মাঝ জঙ্গলের মধ্যে চলে আসে। আর তখনই হঠাৎ করে সাদা একটা ধোঁয়া এসে সন্তোষকে ঘিরে দাঁড়ায়। চারপাশে এত ধোঁয়া দেখে সন্তোষ ঘাবড়িয়ে যায়। তখনই একটা রহস্যজনক হাত এসে সন্তোষের পায়ে ধরে তাকে ফেলে দেয়। আর এরপর আরো ধোঁয়া এসে সন্তোষকে ডেকে ফেলে। আর এর কিছুক্ষণ পরে সন্তোষ উঠে দাঁড়িয়ে যায়। আর তখন আমরা দেখতে পাই মাটিতে আরো একটা সন্তোষ পড়ে রয়েছে। তাহলে এখন প্রশ্ন হলো, সেই বাঘটিকে এসে সন্তোষকে মেরে ফেলে সন্তোষের রূপ নিল, কিন্তু পণ্ডিত বাঘটিকে বসে এনে তার ঘরের ভেতর বন্দি করে রেখেছিল। তাহলে বাঘটি এখানে আসলো কিভাবে? আর তাকে দেখে তার বাড়ির কুকুরগুলো খুব জুড়ে জুড়ে ডাকতে লাগে। সন্তোষকে দেখে বোঝাই যাচ্ছিল যে সে আর নর্মাল নেই। তো সন্তোষ তখন একটা কুকুরকে মারতে লাগে। আর সেলভি তখন রান্নাঘর থেকে সেটা খেয়াল করে। তো সেলভি তখন সেখানে যেতেই লাগে, তখনই সেখানে সন্তোষ চলে আসে। সেলভি তখন বলে, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে? সন্তোষ তখন অদ্ভুতভাবে বলে, বাচ্চারা কোথায়? সেলভি তখন বলে, বাচ্চার মায়ের কবর না নিয়ে তুমি বাচ্চাদের কবর নিচ্ছ? আর তখন কিছু গ্রামের লোক এসে সেলভিকে বলে, সন্তোষ স্যার জগিং করতে গিয়ে হঠাৎ করে হার্ট অ্যাটাক করেছে। আর সেলভি তখন গ্রামের লোকদের সাথে দৌড়ে যেতে লাগে। আর এরপর রবি সেলভিদের বাড়ির সামনে ভিডিও করতে করতে চলে আসে। তখন সে দেখে সেলভিদের বাড়ির কুকুরগুলো কুয়ার পাশে দাঁড়িয়ে খুবই ডাকছে। তখন রবি কুয়ার দিকে এগিয়ে গিয়ে দেখে সেখানে শক্তি পড়ে রয়েছে। আর শক্তির মাথা ফেটে অনেক রক্ত পড়তে লাগে। আর এরপর রবি কুয়ার কাছে যেতেই কিছু একটা দেখে ভয় পেয়ে যায়। তখন সে দেখে কুয়ার মধ্যে একটা মেয়ে গলায় দড়ি দিয়ে ঝুলে রয়েছে। আর এই মেয়েটি আর কেউ নয়, সে হলো সেলভি। আর এর পরের দৃশ্যে দেখানো হয় সার্বানামকে। তখন এক পুলিশ এসে সার্বানামকে বলে, আপনি কি সেলভি নামে কাউকে চিনেন? সার্বানাম তখন বলে, সেলভি আমার ছোট বোন। তখন পুলিশটি বলে, আপনার বোন আত্মহত্যা করেছে। সার্বান তখন রেগে পুলিশ অফিসারের গলা ধরে। কবি তখন ব্যাপারটা সামলানোর জন্য বলে, আপনি কি সঠিক ঠিকানায় এসেছেন? তখন পুলিশটি বলে, সেলভি আর তার স্বামী সন্তোষ দুজনেই মারা গেছে। সার্বানাম বলে, সন্তোষ কিভাবে মারা গেল? পুলিশ তখন বলে, কিছুদিন আগে সন্তোষ জগিং করতে গিয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছে। আর সেলভি তার স্বামীর মৃত্যু সহ্য করতে না পেরে সে নিজেও সুইসাইড করেছে। তো সার্বানাম তখন ছোট আদরের বোনকে হারিয়ে অনেক কান্না করতে লাগে। আর তখনই সে তার আন্টিকে নিয়ে তার বোনের বাড়িতে চলে যায়। আন্টি তখন বলে, সেলভি বেঁচে থাকতে একবারও আমরা ওর বাড়িতে আসি। সার্বানাম তখন তার আন্টিকে নিয়ে বাসার ভেতরে যায়। তখন আমরা দেখি বাসার ভেতরে গ্রামের কিছু লোকজন আর একটা পুলিশ অফিসার রয়েছে। আর এরপরে একটা লোক এসে সার্বানামকে বলে, সন্তোষ সেই গ্রামে থাকতো, কিন্তু ওর এখানে কোনো আত্মীয় স্বজন ছিল না। আর আপনাদেরকে খবর দেওয়ার অনেকে চেষ্টা করেছে, কিন্তু আপনাদের ঠিকানা না জানার কারণে আপনাদেরকে খবর দিতে পারিনি। আমরা সেলভি ও সন্তোষের শেষকৃত্য করেছি। এরপর সার্বানাম গ্রামের লোকদের থেকে জানতে পারে সন্তোষ একজন ব্যবসায়ী ছিল। আর সেই এই বাড়িটি কিনে সেটা আবার মেরামত করে বিক্রি করার জন্য ধার দেনা করে বাড়ির মালিককে অ্যাডভান্স দিয়ে বাড়িটি কিনে নেয়। সার্বানাম বাড়ির মালিককে বলে, আপনি যদি অ্যাডভান্সে টাকাটা দিতেন তাহলে আমি পাওনাদারদের ঋণ শোধ করে দিতাম। বাড়ির মালিক বলে, আমি আমার মেয়েকে বিয়ে দেব বলে টাকাগুলো খরচ করে ফেলেছি। তখন গ্রাম প্রধানের ছেলে রবি বলে, এনারা মাত্র এখানে এসেছে, সামনে মহোৎসব যাক, পরে না হয় এ নিয়ে আলোচনা করা যাবে। সার্বানাম তখন জিজ্ঞাসা করে, আমার বোনের ছেলেমেয়েরা এখন কোথায়? আর এদিকে দেখি ছোট্ট সার্বানাম তার বাসায় বাবলস দিয়ে খেলছিল। তো ছোট্ট সার্বানাম যখন বাবল দিয়ে খেলছিল তখন সে ভাবছিল বাবলসগুলো আসছে কোথা থেকে। তখন সে পিছনে ফিরে দেখে বাবলের কাঠিটি একা একাই হাওয়ায় ভাসছে। আর এর থেকে ছোট বাবল তৈরি হচ্ছে। তো এরপর ছোট বাবলসগুলো এক জায়গাতে হয়ে একটা বড় বাবলে পরিণত হয়ে যায়। আর সেই বাবলের মধ্যে একটা আত্মার মতো কিছু একটা দেখতে পায়। এমন দৃশ্য দেখে ছোট্ট সার্বানাম পালাতে লাগে। তখন ওই ছোট্ট সার্বানামকে কুলে তুলে নেয় তার মামা। আর এরপর তার নাম জিজ্ঞাসা করলে সে বলে, আমার নাম সার্বানাম। অপু তখন বলে, সেলভি তাকে এতটাই ভালোবাসে যে তার নামেই ওর ছেলের নাম রেখে দিয়েছে। তখন ছোট্ট সার্বানাম আবার ঘরের ভিতরে কিছু একটা দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন পাশে থাকা গ্রামের লোকটি বলে, আপনার বোন মারা যাওয়ার পর থেকে ছেলেটা কেমন যেন হয়ে গেছে। আর এরপর আমরা দেখি শক্তি বিছানায় শুয়ে আছে আর তার মাথায় ব্যান্ডেজ করা রয়েছে। আর তখনই সেখানে একটা সুন্দরী মেয়ে আসে। লোকটা তখন বলে, ও হলো এই বাড়ির মালিকের মেয়ে মায়া। ও 1 বছর আগে ডাক্তারি পড়া শেষ করেছে। সার্বানাম তখন বলে, শক্তিকে হসপিটালে না নিয়ে বাসায় কেন রাখা হয়েছে? মায়া তখন বলে, আমাদের এই গ্রামে হসপিটালের কোনো সুযোগ সুবিধা নেই, আর তাই আমি আমার সামর্থ্যের মধ্যে সকল মেশিন এনে শক্তিকে বাসায় চিকিৎসা করছি। তখন ওই মায়ার দাদা এসে বলে, ওর বিয়ের জন্য এই বাড়িটা আমি বিক্রি করে দিচ্ছিলাম। সবাই ডক্টর হয়ে বিদেশে গিয়ে টাকা ইনকাম করে। মায়ার ইচ্ছা সে গ্রামের মানুষদেরকে এখানে থেকেই সেবা করবে। আর মায়া তখন বলে, আপনারা সবাই এখান থেকে বেরিয়ে যান, শক্তির চেক আপ করতে হবে। আর সবাই বাহিরে চলে গেলে সার্বানাম জানালা দিয়ে দেখে মায়া স্যালাইনের ভিতরে কিসের যেন একটা ভ্যাকসিন
দিন পুশ করছে, কিন্তু মায়ার চোখে দেখা যায় একটা রহস্যের ছায়া। তাহলে কি মায়ার ভিতরে সেই বাঘ নামক রাক্ষসটি রয়েছে? আর এদিকে পাওনাদার মিস্ত্রি ও কার্পেন্টার সারবানামের কাছে পাওনার টাকা চায়। তখন মিস্ত্রি বলে, আমি শুনেছি আপনি নাকি উকিল, তাহলে আপনি তো টাকাটা দিয়ে বাড়িটা কিনিয়ে নিতে পারেন। তখন আন্টি বলে, তুমি যত বড় উকিল তাকে ভাবছো, সে কিন্তু এত বড় উকিল নয়। এখন ওর কাছে বিষ খাওয়ার মতো 20 টাকাও নেই। আন্টি তখন সারবানামকে বলে, টাকা শোধ করার জন্য একমাত্র উপায় হলো জমিদারের মেয়েকে বিয়ে করা। সারবানাম কথাটি শুনে রেগে যায়, তখন সেখান থেকে চলে যায়। মিস্ত্রি তখন কার্পেন্টারকে বলে, আন্টির বুদ্ধিটা কিন্তু খুবই ভালো দিয়েছে। কার্পেন্টার তখন বলে, এমন বুদ্ধি কেন আমার মাথায় আগে আসলো না? তো এরপর দেখা যায় ছোট্ট সারবানাম জানালার পাশে বসে নিজের ছবিতে ইফেক্ট দিচ্ছে। আর এরপর সে তার ছবি তুলে তার চেহারার জোকারের মাস্ক লাগায়। তখন সে লক্ষ্য করে সেই মাস্কটি অন্য কারো ফেসের উপর ইফেক্ট করেছে। তখন পুন সরিয়ে দেখতে গেলে দেখে সেখানে কেউই নেই। তখন হাতটা সামনের দিকে বাড়িয়ে দিয়ে দেখার চেষ্টা করে সামনে কেউ রয়েছে কিনা। তখন একটা অদ্ভুত হাত এসে সারবানামের হাতটি ধরে ফেলে। তো সারবানাম তখন ভয়ে পালাতে লাগলে মিস্ত্রি ও কার্পেন্টারের সাথে গিয়ে ধাক্কা লাগে। মিস্ত্রি তখন বলে, তোর কি চোখ নাই নাকি চোখে দেখতে পাস না? সারবানাম তখন লক্ষ্য করে মিস্ত্রির পিছনে সেই আত্মাটি রয়েছে। আর মায়া তখন সেখান দিয়েই ওষুধ নিয়ে শক্তি রুমে যাচ্ছিল, কিন্তু মায়া এসব কিছু লক্ষ্য করে না। তখন মিস্ত্রি একটা চিরকুট বের করে বলে, আমি আজকে মায়াকে প্রপোজ করব। আর যেই না মায়াকে প্রপোজ করতে যেতে লাগে তখনই একটা এসে মিস্ত্রির গলায় আটকিয়ে দেয়, এপাশ ওপাশ করে ঘোরাতে লাগে। আর মিস্ত্রি তখন মনে করে হয়তো কার্পেন্টারই তাকে ধরে রেখেছে। আর মিস্ত্রি যখন পিছনে তাকায় তার আগে কার্পেন্টার সেই চোখটিকে ধরে ফেলে। আর মিস্ত্রি তখন মনে করে কার্পেন্টারের আগে মায়া মিস্ত্রিকে প্রপোজ করছে দেখে কার্পেন্টার মিস্ত্রিকে চোখ দিয়ে বাধা দিচ্ছে। আর আন্টি তো এসব জানালা দিয়ে দেখতে পেয়ে আরো ভয় পেয়ে যায়। আর এদিকে সারবানাম তার বোনের কবরের পাশে বসে ফুল দিচ্ছিল আর তাদের পুরনো স্মৃতিগুলো মনে করছিল। সারবানাম তখন ভাবে সেলভি যখন তার ভালোবাসার কথা বাড়িতে বলেছিল তখন কেউ মেনে না নেওয়ার কারণে তখন গলায় দড়ি দিতে গেলে সারবানাম সেটা দেখে ফেলে। আর সারবানাম তখন সেলভিকে বলেছিল, কথা দাও এমন কাজ তুমি কখনোই করবে না। আর সেলভি সেদিন তার বাইকে কথা দিয়েছিল যে সে কোনোদিনও এরকম কোনো কাজ করবে না। আর সারবানাম তখন তার বোনের কবরের পাশে বসেই তার বোনের কাছে মাপ চায়। রবি তখন পাশে থেকে বলে, সেলভি আমার চোখের সামনে সুইসাইড করেছে। সারবানাম তখন বলে, আমি কোনোভাবেই বিশ্বাস করি না। সেলভি ওর ছেলের নাম আমার নামের সাথে রেখে প্রমাণ করে দিয়েছে যে ও আমাকে কতটা ভালোবাসে। তাহলে আমাকে দেওয়া কথা কিভাবে ও ভুলে গেল? আর এমন কাজ কিছুতেই করতে পারে না। সারবানাম তখন রোগীকে বলে, এখানে আশেপাশে কি কোনো থানা আছে? আমাকে সেখানে নিয়েছিল। তো এরপর রবি ও সারবানাম পুলিশ স্টেশনে চলে আসে। তো পুলিশ তখন সারবানামকে বলে, আপনার বোন ও বোনজামাই তাদের দুজনের মধ্যেই ঝগড়া হয়েছিল। আর ঝগড়ার কারণেই তার স্বামী হার্ট অ্যাটাক করে। আর স্বামীর মৃত্যু সহ্য করতে না পেরে আপনার বোনও আত্মহত্যা করে। আর মেয়ের সামনেই মায়ের সুইসাইড দেখে মেয়েও সহ্য করতে পারে না, তাই সে অজ্ঞান হয়ে যায় এবং সেখানে পাথরের উপরে পড়ে মাথা ফেটে কোমায় চলে যায়। সারবানাম তখন বলে, এতগুলো ঘটনা একসাথে কিভাবে ঘটতে পারে? পুলিশ তখন বলে, এমন ঘটনা এখানে প্রায়ই ঘটে থাকে। আর আমি তো আরও শুনেছিলাম যে আপনার বোন জঙ্গলে হারিয়ে গিয়েছিল। সারবানাম তখন বলে, আমাকে এফআইআর কপিটা দেন। পুলিশটি তখন বলে, হ্যাঁ তোমাকে ইউনিফর্মও দিচ্ছি, তুমি ইউনিফর্মটা পরে না হয় তদন্ত করা শুরু করো। তোমার এই ওকালতি তুমি তোমার শহরে গিয়েই করো, এখানে করতে এসো না। এরপর জুনিয়র পুলিশ সারবানামকে বলে, সামনে মহা উৎসব হবে আর এই উৎসবটি প্রতি 10 বছর পর একবার হয়ে থাকে। এখানে হাজার হাজার লোক দূর দূরান্ত থেকে আসে। হয়তো স্যার এ কারণেই তাড়াহুড়া করছে। আমরা না হয় উৎসবের পরেই এই নিয়ে কথা বলবো। তো এরপর বাড়িতে ফেরার সময় সারবান ও রবি সেই রেকর্ড করা ভিডিওটি দেখে বলে, আমি বিশ্বাস করতে পারছি না একদিনেই দুজনের মৃত্যু কিভাবে হতে পারে। আর তারপর গ্রামবাসীরাও নাকি সেলভিকে বাহিরে যেতে দেখেছে। ততক্ষণেও তো সেলভির মৃত্যু হয়ে গেছে, হয়তো তারা নেশার চোখে দেখেছিল। রবি গাড়িটি থামিয়ে বলে, হ্যাঁ তারা হয়তো নেশার করেছিল, কিন্তু আমিও এমনটা নিজের চোখে দেখেছি, কিন্তু বিশ্বাস করবে না বলে কাউকেই জানাইনি। কিন্তু আমার বাবা আমাকে বলেছিল আমি যেন এই কথাটি কাউকেই না বলি, কারণ এগুলো জানাজানি হলে গ্রামের মানুষদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হবে। তো
তো এরপর সারবানাম লক্ষ্য করে সন্তোষ যখন জঙ্গলের মধ্যে জগিং করছিল আর তার পাশে এক তান্ত্রিক লোককে দেখা গিয়েছিল। সারবানাম তখন রবিকে বলে, ইনিকে। রবি তখন বলে, উৎসবের সময় বিভিন্ন এলাকা থেকে এখানে লোকজন আসে, হয়তো হবে তাদের মধ্যে থেকে কোনো একজন। সারবানাম তখন রবিকে বলে কেন সন্তোষকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। আর এদিকে দেখানো হয় ছোট্ট সারবানাম ঘরের ভেতর বল নিয়ে খেলছে, আর সেই বলটি হঠাৎ করে দেয়ালের মধ্যে গিয়ে গায়েব হয়ে যায় এবং অদৃশ্য একটা হাত এসে সেই বলটিকে দিতে লাগে। আর তখন সেখানে মায়া চলে আসার কারণে সেই অদৃশ্য হাতটি গায়েব হয়ে যায়। আর তখন সেই বাড়ির পাশ দিয়ে তান্ত্রিক একটা রুদ্রাক্ষীর মালা নিয়ে যাচ্ছিল, তখনই তার হাতের মালাটা ছিঁড়ে পড়ে যায়। আর তখন তান্ত্রিক বুঝতে পারে হয়তো এই বাড়িতে কোনো এক দুষ্ট আত্মা রয়েছে। মায়া সারবানামকে বলে, এখন কি খেলার সময়, চলো আমার সাথে চলো। আর তখন ওই মায়া সারবানামকে নিয়ে বারান্দা দিয়ে যেতে লাগে। তখন ওই বারান্দায় থাকা সমস্ত লাইটগুলো একাই নিভতে ও জ্বলতে শুরু করে। আর সারবানাম কালো একটা ছায়া দেখে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর তখন মায়া লক্ষ্য করে শক্তি রুমে কেউ একটা রয়েছে, একজন শক্তির পাশে বসে রয়েছে। আর মায়া তখন সেখানে গিয়ে দেখতে পায় সেখানে আসলে কেউই ছিল না। আর এরপর মায়া শক্তির পাশে বসতেই একটা কাটা হাত এসে মায়ার শরীরের উপর উঠতে লাগে। মায়া তখন পিছনে ফিরে দেখে সেখানে কিছুই নেই। আর তারপর মায়া যখন সামনের দিকে তাকায় তখন সে লক্ষ্য করে জানালার পাশে কোনো একটা কালো ছায়া রয়েছে। আর ছায়াটাকে দেখে মায়া তখন অনেক ভয় পেয়ে যায়। আর তখন ওই বাড়ির সমস্ত দরজা জানালা নিজে নিজেই খুলতে ও বন্ধ হতে লাগে। আর এদিকে শক্তি রুমের দরজাটাও বন্ধ হয়ে যায়। এরপর দরজা একাই খুলে গেলে মায়া সেখানে গিয়ে দেখে সেখানে আসলে কেউই নেই। মায়া তখন এতটাই ভয় পাচ্ছিল যে তার গলাটা শুকিয়ে যাচ্ছিল। আর এদিকে সানাম ও রবি যখন ভিডিও দেখে দেখে যেতে লাগে তখন ওই গাড়ির সামনে একটা অদ্ভুত প্রাণী এসে তাদের গাড়ির উপর দিয়ে যেতে লাগে। রবি তখন ভয় পেয়ে গাড়িটাকে সেখানেই দাঁড় করায়। আর তখন তাদের মনে হয় গাড়ির উপর থেকে কেউ যেন আঘাত করতেছে। তারপর সারবানাম গাড়ি থেকে বের হয়ে দেখে দূরে একটা গাছের পাশে দাঁড়িয়ে একটা ছায়া মূর্তি তার দিকে তাকিয়ে আছে। সারবানাম ছায়াটাকে ভালো করে লক্ষ্য করতে লাগলে তখন তার সামনে একটা বানর চলে আসে। সে কারণে সারবানাম তখন সেই ছায়াটাকে আর দেখতে পায় না। আর এরপর সারবানাম জঙ্গলের আরও গভীরে যায়। আর তখনই তার সামনে একটা সাপ চলে আসে এবং তাকে কামড় দিতে লাগে। আর অল্পের জন্যই সারবানাম তার থেকে কোনোভাবে বেঁচে যায়। আর এরপর উপর থেকে গাছের একটা ডাল পড়তে লাগে। সারবানাম যেখান থেকে সরে গিয়ে কোনো রকম প্রাণে বাঁচে। আর এদিকে রবি গাড়িতে বসে গাড়িটি স্টার্ট করতে যাচ্ছিল, কিন্তু তার গাড়িটি কোনোভাবেই স্টার্ট হচ্ছিল না। আর তখন রবি খেয়াল করে তার গাড়ির সামনে সাদা ধোঁয়া ভরে গেছে। এজন্য সে গাড়ির সমস্ত গ্লাসগুলোকে বন্ধ করে দেয়। আর সমস্ত গ্লাস বন্ধ হয়ে যাওয়ার কারণে বাইরে কিছুই দেখতে পাচ্ছিল না সে। আর তখন রবি ওই পারে দিয়ে গ্লাসটি পরিষ্কার করা মাত্রই সেখানে সেলভিকে দেখে অনেক ভয় পেয়ে যায়। সেলভিকে ভয়ানকভাবে তাকিয়ে থাকতে দেখে রবি অনেক ভয় পেয়ে যায়। তারপর রবি তাড়াহুড়া করে ক্যামেরাটা অন করতেই যাবে তখন দেখে সেখানে সেলভি নেই। আর রবি যেই না তখন তার গাড়ির পাশে তাকায় তখনও সে দেখতে পায় তার পাশেই সেলভি বসে রয়েছে। রবি তখন ভয় পেয়ে গাড়ি থেকে নামতে লাগলে সেলভি তখন তাকে টেনে ধরে। আর রবি তখন জুড়ে জুড়ে চিৎকার করে ওঠে। আর সারবানাম তখন সেখানে গিয়ে দেখে রবি ও তার গাড়ি কোনোটাই সেখানে নেই। তখন সে মনে করে রবি হয়তো ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেছে, কিন্তু সারবানাম তখন রবির ক্যামেরাটা সেখানেই পড়ে থাকতে দেখতে পায়। তখন সারবানাম ক্যামেরাটা উঠিয়ে দেখে সেই তান্ত্রিকটি এসে ক্যামেরার সামনে উকি মেরে চলে গেছে। আর সারবানাম তখন সেই তান্ত্রিককে সেখানে খুঁজতে লাগে, কিন্তু সে তান্ত্রিককে সেখানে পায় না। পরের দিন সকালে মায়া এসে আন্টিকে বলে, শক্তির রুমে আমি একটা কালো ছায়া দেখেছি। তখন আন্টি বলে, আমিও এই বাড়িতে একটা আত্মাকে দেখেছি, কিন্তু এই কথা তুমি কাউকেই বলো না, এমনিতেই এই বাড়িটা আমরা বিক্রি করতে পারছি না। আর এরপর যদি লোকজন জানে তাহলে এই বাড়িটি আর কেউই কিনতে চাইবে না, তোমরাও হসপিটাল করার স্বপ্নটা পূরণ করতে পারবে না। তো এরপর মায়া মন্দিরে যাওয়ার জন্য বের হয়। তখন সেখানে সারবানাম চলে আসে। আর এরপর মায়া ও সারবানাম যখন মন্দিরে আসে তখন সারবানাম অবাক হয়ে বলে, এত ছোট একটা গ্রামে এত বড় উৎসব। আর তখন মায়া বলে, 10 বছর পর পর এখানে এই উৎসবটা হয়, 6 মাস আগে থেকে এই মূর্তিগুলোকে তৈরি করা হয়। আর তখনই সেখান দিয়ে পুরোহিতরা যায়। আর আমরা তখন সেই পুরোহিতকে দেখতে পাই, যে পুরোহিতকে আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম। তখন সেই পুরোহিতরা মন্দিরের গেটের উপর তাকিয়ে কিছু একটা দেখে ভয় পেয়ে যায়, সেখান থেকে চলে যায়। আর এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সারবানাম যখন গাড়িতে করে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল ঠিক তখনই সারবানাম লক্ষ্য করে একটা কুকুর রবির একটা জুতা নিয়ে যাচ্ছে। তখন সারবানাম সেখানে রবিকে খুঁজতে লাগে। তখন সে দেখতে পায় রবির গাড়িটা বাজেভাবে অ্যাক্সিডেন্ট করেছে। তার পাশে বড় বট গাছের ভেতরে রবি মৃত অবস্থায় পড়ে রয়েছে।
আর এরপর সারবানাম পুলিশকে ফোন করে। তখন সেখানে এলাকার লোকজন ও পুলিশ এসে জড়ো হয়ে যায়। আর রবির বাবা তখন ছেলের অকাল মৃত্যু দেখে কাঁদতে কাঁদতে বলে, কালকে ওর জন্মদিন ছিল, ভেবেছিলাম কালকে মহোৎসবের সাথে সাথে ওর জন্মদিনটাও অনেক বড় করে পালন করব। আর পুলিশ তখন সারবানামকে সন্দেহ করে বলে, কালকে অবধি রবিকে তোমার সাথেই দেখা গেছে। সারবানাম তখন বলে, আপনি আমাকে সন্দেহ না করে বরং ওই তান্ত্রিকটাকে খুঁজে বের করুন, কেননা রবির ভিডিওতে বারবার ওই তান্ত্রিককেই দেখা গেছে। আর তখনই সারবানাম লক্ষ্য করে, সরি গাইস, কপিরাইট প্রবলেমের কারণে না চাইতেও ভিডিওটাকে 2 খণ্ডে বিভক্ত করতে হলো। এটা মুভির প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট আজকে আপলোড হবে, তাই কোনো টেনশন নিয়েন না। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।